ড্রামার শুরুতেই আমরা একটি কিউট কাপলকে দেখি যাদের নাম জি এবং ইউরি। এখানে তারা একটি গেম খেলছিল যেখানে তাদের মধ্যে ঘনিষ্ঠতা একটু বেশি বেড়ে যাচ্ছিল, কিন্তু আসলে জি আগে থেকেই একটি সম্পর্কে ছিল। তার গার্লফ্রেন্ডের নাম লিসা। তারা এখানে তাদের ৫ম বছরের অ্যানিভার্সারি উদযাপন করতে এসেছিল, কিন্তু দেখে মনে হচ্ছিল জি তার গার্লফ্রেন্ডের থেকে ইউরির সাথেই বেশি খুশি। আশেপাশের লোকজনও তাদের উৎসাহ দিচ্ছিল, তবে লিসা জানতো আসলে তাদের মধ্যে কি চলছে। সবটাই একটা নাটক। লিসা বলছিল যখন থেকে ইউরি তার জীবনে এসেছে প্রায় ১ বছর আগে, তখন থেকেই জির আচরণ পুরো বদলে গেছে। এরপর আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখি যেখানে ইউরি নতুন করে জয়েন করেছিল এবং সে জির কাঁধ ম্যাসাজ করছিল। ঠিক তখনই লিসা সেখানে এসে পড়ে এবং তাদের এই অস্বস্তিকর অবস্থায় দেখে খারাপ অনুভব করে। তারপর জি ইউরির সাথে লিসার পরিচয় করিয়ে দেয় এবং লিসাকে বলে ইউরির খেয়াল রাখতে। এরপর লিসা জির জন্য কফি নিয়ে আসে, কিন্তু হঠাৎ ইউরি সেই কফি নিয়ে টেস্ট করতে শুরু করে। লিসা তাকে বাধা দিয়ে বলে এটা তোমার জন্য না, কিন্তু ইউরি তার কথা না শুনে কফি খেয়ে ফেলে এবং বলে উফ, এই কফিটা কত তেতো। জি, তোমার এত তেতো জীবন কাটানোর দরকার নেই। পরের বার থেকে মিষ্টি কফি খাও, কারণ তুমি নিজেই তো এত মিষ্টি। এরপর জি ইউরির কথাই মেনে নেয় এবং লিসাকে বলে পরের বার কফিতে চিনি দিও। যে জি জীবনে কখনো চিনি খেত না, সে এখন ইউরির কথায় মিষ্টি কফি খেতেও রাজি হয়ে যায়। জি আগে কখনোই চিনি বা মিষ্টি জিনিস খেত না, কিন্তু এখন ইউরির কথাই সে মিষ্টি কফি খেতেও রাজি হয়ে গেছে। এই কথা শুনে লিসার খুব রাগ হয়, কিন্তু সে কিছু বলে না। এরপর তাদের বন্ধুরা বোতল ঘোরানোর খেলা শুরু করে। বোতল ঘুরে এসে ইউরির দিকে থামে, মানে এখন ইউরিকে নিজের ওপর বরফের বালতি ঢালতে হবে। কিন্তু ইউরি জির দিকে একটা কিউট মুখ করে তাকায়। তখন জি বলে না না, ইউরি এটা করবে না। বাইরে এত ঠান্ডা, একটা মেয়ের সাথে এমন করা ঠিক না। জি আরো বলে ইউরি চাইলে অন্য কাউকে দিয়ে করাতে পারে। তখন বাকিরা মজা করা শুরু করে। এরপর ইউরি আইসের বালতি নিয়ে লিসার কাছে চলে যায়। এসে সরাসরি জির নাম ধরে বলে কেউ বলেছিল বাইরে খুব ঠান্ডা, তাই আমি এটা করতে পারবো না। লিসা তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু ইউরি তার কথা না শুনে লিসার ওপর পুরো আইসের বালতি ঢেলে দেয়। তারপর আবার জির কাছে গিয়ে বলে এখন আমি কি করব? মনে হচ্ছে লিসা আমার ওপর রাগ করে গেছে। জি বলে এতে এমন কি হয়েছে? এটা তো শুধু একটা গেম, এত ওভার রিয়াক্ট করার দরকার নেই। এরপর সে একটা তোয়ালে লিসার দিকে ছুঁড়ে দেয়। এই সময় লিসার পুরনো দিনের কথা মনে পড়ে, যখন তারা সুইমিং পুল থেকে বের হয়েছিল। তখন জি দৌড়ে গিয়ে তার জন্য তোয়ালে নিয়ে এসেছিল যাতে লিসার ঠান্ডা না লাগে। লিসা জির কাছে গিয়ে বলে তোমার কি মনে আছে আজ আমরা এখানে কেন এসেছি? জি বিরক্ত হয়ে বলে তুমি সব সময় এত কথা বলো, একটু চুপ থাকতে পারো না? আমার মাথা ধরে যাচ্ছে। এরপর সে তার বন্ধুদের সাথে বসে ড্রিঙ্ক করা শুরু করে। এখানে লিসার পুরনো একটা কথা মনে পড়ে। সে আগে জিকে বলেছিল ভবিষ্যতে যদি কখনো তোমার ভালোবাসা আমার জন্য কমে যায় অথবা তুমি অন্য কাউকে পছন্দ করতে শুরু করো, তাহলে আমি চুপচাপ তোমাকে ছেড়ে চলে যাব। এরপর বাড়ি যাওয়ার সময় আসে। জির গাড়ির সামনে যেখানে লিসার বসার কথা ছিল সেখানে ইউরি বসে থাকে। জি লিসাকে বলে ইউরি রাতে একা বাড়ি যেতে পারবে না, এটা সেফ না, তাই আমি ভাবলাম ওকে পৌঁছে দিই। লিসা তখন পেছনের সিটে বসতে যাচ্ছিল। তখন ইউরি তার হাতে থাকা ব্যান্ড দেখে বলে মনে হয় তোমার পিরিয়ড শুরু হয়ে গেছে। লিসা তাকে পুরো ইগনোর করে। তারপর ইউরি আবার বলে তুমি কি মনে করো না তুমি এই গাড়িতে বসলে গাড়িটা নষ্ট হয়ে যাবে? এটা এত এক্সপেন্সিভ গাড়ি। একজন মেয়ে হয়েও এমন কথা বলে ইউরি তার খারাপ মানসিকতা দেখিয়ে দেয়। এরপর লিসা বলে ঠিক আছে, আমি ট্যাক্সি করে চলে যাব। কিন্তু তখন জি
তাকে থামায়। লিসা একটু খুশি হয়, ভাবে হয়তো জি তার জন্যই থামাচ্ছে, কিন্তু জিৎ শুধু তাকে ট্যাক্সির ভাড়া দিয়ে দেয়। লিসা বিশ্বাসই করতে পারে না এত বছরের সম্পর্ককে সে আজ এভাবে শেষ করে দিতে চায়। ওদিকে ইউরি আবার নাটক করতে থাকে যেন তার সিট বেল্ট নিচে নামছে না। তখন জি নিজে গিয়ে তাকে সাহায্য করতে থাকে। এই দৃশ্য দেখে লিসার পুরনো কথা মনে পড়ে, যখন জি নিজে তার সিট বেল্ট লাগিয়ে দিত এবং বলতো ড্রাইভারের পাশের সিটটা সবসময় আমার গার্লফ্রেন্ডের জন্য রিজার্ভ থাকবে। এখানে বর্তমান সময়ে লিসা বুঝে যায় সেই সামনের সিটটা তার জন্য নয়। এরপর হঠাৎ তার পেটে খুব জোরে ব্যথা শুরু হয়। সেই অসহ্য ব্যথার কারণে সে রাস্তাতেই অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দৃশ্যে আমরা লিসাকে হাসপাতালে দেখি, যেখানে ডাক্তাররা তাকে পরীক্ষা করছে। ধীরে ধীরে তার জ্ঞান ফিরতে শুরু করে। ডাক্তার তাকে বলে, গত রাতটা তোমার জন্য খুব বিপজ্জনক ছিল, ভাগ্য ভালো একজন ভালো মানুষ তোমাকে সাহায্য করে হাসপাতালে নিয়ে এসেছে। তখন লিসার মনে পড়ে যায় সে রাস্তায় অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর সবকিছু ঝাপসা ছিল, কিন্তু কেউ একজন সেখানে ছিল যে তাকে সাহায্য করেছিল। লিসা তখন বলে, আমি ওই মানুষটার সাথে দেখা করতে চাই, তাকে ধন্যবাদ জানাতে চাই। কিন্তু ডাক্তার বলে এটা সম্ভব নাও হতে পারে, কারণ হয়তো সে ইতিমধ্যেই চলে গেছে। ঠিক তখনই লিসার কাছে জির ফোন আসে। জি রেগে গিয়ে বলে, এখনো তোমার কাজ শেষ হয়নি, তাড়াতাড়ি বাড়ি চলে আসো। এরপর লিসা উঠে চলে যেতে চাই, তখন ডাক্তার তাকে থামিয়ে বলে, তুমি কি করছো? লিসা বলে, কিছু না, আমি এখনই ডিসচার্জ নিতে পারি, পিরিয়ডের সময় এমন ব্যথা হওয়া স্বাভাবিক। ডাক্তার অবাক হয়ে বলে, কে বলেছে এটা পিরিয়ডের ব্যথা? তোমার তো মিসক্যারেজ হয়েছে। এই কথা শুনে লিসা পুরো ভেঙে পড়ে। সে কিছুই বুঝে উঠতে পারে না। আর দূর থেকে একজন মানুষ দাঁড়িয়ে সব কথা শুনছিল। তার নাম ছিল চান। ডাক্তার লিসাকে সান্ত্বনা দিয়ে বলে, দেখো, এত বেশি টেনশন নিও না, বাচ্চাটা মাত্র 1 মাসের ছিল আর সেটার মিসক্যারেজ হয়েছে। তুমি এখনো অনেক ইয়ং, তাই তোমার মানসিক স্বাস্থ্যের ওপর এটা প্রভাব ফেলতে দিও না। এটা বলেই ডাক্তার সেখান থেকে চলে যায়। এরপর লিসার কাছে তার বাবার ফোন আসে। তার বাবা তার কাছে ক্ষমা চাইতে থাকে এবং বলে, আমাকে মাফ করে দাও, আমি খুব অহংকারী হয়ে গিয়েছিলাম এবং তোমার কথা শুনিনি। এখন অনেক সময় হয়ে গেছে, তোমার বিয়েটা আর দেরি করা ঠিক না। তুমি জিকে নিয়ে বাড়িতে আসো, আমরা বিয়ের ব্যাপারটা নিয়ে কথা বলবো। এখানে লিসা জানায় তার বাবা কখনোই চাননি যে সে জিকে বিয়ে করুক, কারণ তার বাবার জিকে কখনোই ভালো লাগতো না। তার মনে হতো জির চরিত্র ভালো নয়, তাই তিনি চেয়েছিলেন লিসা অন্য কাউকে বিয়ে করুক। লিসা তখন তার বাবাকে বলে, বিয়ের কোনো প্ল্যান করার দরকার নেই, আমার আর জির ব্রেকআপ হয়ে গেছে, আর আপনি যে ব্লাইন্ড ডেটের কথা বলেছিলেন আমি সেটাতে যেতে রাজি আছি। এরপর লিসা বাড়িতে ফিরে আসে। সেখানে জি তাকে বলে, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য জিঞ্জার স্যুপ বানিয়েছি, এটা খেলে তোমার ভালো লাগবে। এটা শুনে লিসা একটু খুশি হয়, কারণ তার মনে পড়ে যায় আগে যখন তার পিরিয়ড হতো তখন জি সবসময় তার জন্য এই স্যুপ বানাতো এবং তাকে গিফট দিত যাতে তার ব্যথা কমে। কিন্তু যখন সে কাছে যায় তখন দেখে ইউরি সিঁড়ি দিয়ে নিচে নামছে। তখনই লিসা বুঝতে পারে এই স্যুপটা তার জন্য নয়, ইউরির জন্য বানানো হয়েছে। এরপর জি লিসাকে জিজ্ঞেস করতে থাকে, গত রাতে তুমি কোথায় ছিলে? জি লিসাকে জিজ্ঞেস করে, আর তুমি এত সকালে কোথা থেকে আসছো? লিসা তখন বলে, তোমার কি মনে হয় না এই প্রশ্নগুলো আমাকে তোমাকেই করা উচিত? ইউরি আমাদের বাড়িতে কি করছে আর সে আমার কাপড় কেন পরেছে? এরপর ইউরি একদম ভদ্র সাজার অভিনয় করে। সে ইচ্ছে করে জির থেকে একটু দূরে সরে গিয়ে একটা গাছের পাশে দাঁড়ায় এবং বলে, সরি, আসলে গত রাতে আমি এখানেই ঘুমিয়ে পড়েছিলাম। সকালে উঠে দেখি আমার কাপড়গুলো ধোয়ার জন্য দিয়ে দেওয়া হয়েছে, তাই আমার আর কোনো উপায় ছিল না, তোমার কাপড়ই পরতে হয়েছে। তবে তুমি চিন্তা করো না, আমি এখনই গিয়ে চেঞ্জ করে নিচ্ছি।
দেখছি। এই কথা বলতে বলতেই সে ইচ্ছে করে গাছটা ফেলে দেয়। গাছটা ভেঙে যেতে দেখে লিসা খুব কষ্ট পায়, কিন্তু জি বলে এত ওভার রিঅ্যাক্ট করো না, এটা তো শুধু একটা গাছ, আগে দেখো ইউরির কোথাও লেগেছে কিনা। এরপর ইউরি উপরে চলে যায় আর জি ও তার পেছন পেছন চলে যায়। আর এদিকে একা লিসা সেই ভাঙা গাছটা পরিষ্কার করতে থাকে। এই গাছটা জি তাকে 5 বছর আগে গিফট করেছিল। তখন জি বলেছিল, সরি, এখন অনেকগুলো গোলাপ কেনার মতো টাকা আমার নেই, তাই এই গাছটা তোমার জন্য এনেছি। তখন লিসা বলেছিল, কোনো সমস্যা নেই, ফুল তো একদিন শুকিয়ে যাবে, কিন্তু এই গাছটা আমরা যত্ন করে রাখবো আর এটা সবসময় ফল দেবে। ওটা আসলে একটা চিলি টমেটো গাছ ছিল, যেটার ফল তারা পরে খেত। এরপর লিসা উপরে যায় আর সেখানে গিয়ে দেখে জি আর ইউরি একে অপরকে জড়িয়ে ধরে আছে। ওদিকে ইউরি জিকে জিজ্ঞেস করছিল, যদি কখনো তোমাকে আমাদের দুজনের মধ্যে, মানে আমার আর লিসার মধ্যে কাউকে বেছে নিতে বলা হয়, তাহলে তুমি কাকে বেছে নেবে? লিসা মনে মনে ভাবছিল সে আগেই জানে জি কাকে বেছে নেবে, অবশ্যই ইউরিকেই বেছে নেবে। এখন সে বুঝতে পারছে সে এতদিন একটা ভুল দুনিয়ায় ছিল, যেখানে সে ভাবত জি তাকে ভালোবাসে, কিন্তু আসলে তা একেবারেই সত্য নয়। এরপর লিসা সেটে যায়, সেখানে গিয়ে ইউরিকে দেখে সে অবাক হয়ে যায়। ইউরির হেয়ার ড্রেসার তখন বলে, ম্যাম, আপনি এখানে কি করছেন? আমাদের তো বলা হয়েছিল আপনি অসুস্থ, তাই আজ আসবেন না। এতে লিসার রাগ হয়। ইউরি তখন বলে, এভাবে তোতলাচ্ছ কেন? এটা আমার ড্রেসিং রুম। আর লিসা, তুমি কি মনে করো তোমাকে ছাড়া এই কোম্পানি চলবে না? আর বেস্ট ফিমেল এমপ্লয়ার কথা বললে সেটা আমি, তাই এখানে থাকার অধিকার আমারই। লিসা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এতে ইউরি আরো রেগে যায় এবং ভাবে, ই আমার সাথে ঝগড়া করলো না কেন? যাই হোক, আমি লিসার কাছ থেকে সবকিছু কেড়ে নেব, তার যা কিছু আছে, এমনকি জিও। এরপর ইউরি কাউকে ফোন করে কিছু কাজ করার জন্য বলে। অন্যদিকে লিসা জির কেবিনে যায়। জি তাকে বলে, তুমি এখানে কি করছো? তোমার তো বাড়িতে থাকা উচিত, তুমি এখনো ঠিক হওনি। লিসা বলে, এই সব কথা পরে হবে, আগে বলো ইউরিকে কেন আমার জায়গা দেওয়া হয়েছে? জি বলে, তুমি তখন অসুস্থ ছিলে আর কোম্পানি তো শুধু তোমার ওপর নির্ভর করে থাকতে পারে না, আমাদের কিছু পরিবর্তন আনতেই হবে। তাছাড়া এই ড্রামায় আমরা অনেক ইনভেস্ট করেছি। লিসা রাগ করে বলে, তুমি এত সহজে একটা মেয়েকে আমার জায়গা দিয়ে দিলে যে এর যোগ্যই না। তুমি জানো এই রোল পাওয়ার জন্য আমি কতবার অডিশন দিয়েছি আর কত বছর ধরে পরিশ্রম করেছি? তখন গিয়ে এই ড্রামা শুরু হয়েছে। আর ইউরি অভিনয়ের কথা বলতে গেলে তুমি তো জানো তার শেষের যতগুলো ড্রামা ছিল সেগুলো সবই ফ্লপ হয়েছে। লিজা রেগে গিয়ে বলে, তুমি কি বুঝতেই পারছো তুমি কি বলছো? আমি কেন তাকে সাহায্য করব? জি উত্তর দেয়, এখানে আমি কিছুই করতে পারবো না, এটা পুরো কোম্পানির সিদ্ধান্ত। লিজা তখন জিজ্ঞেস করে, তোমার কি আমার স্বপ্নগুলোর কথা মনে আছে? এই কথাই জি পুরনো দিনের কথা মনে করে। লিজার স্বপ্ন ছিল একজন টপ অভিনেত্রী হওয়া, আর জির স্বপ্ন ছিল পুরো ইন্ডাস্ট্রির একজন টপ ক্লাস এজেন্ট হওয়া। লিজা মনে মনে ভাবতে থাকে, এই মানুষটা আমাকে ভালোবাসে না, অন্য কারো সাথে আছে, এসব আমি মেনে নিতে পারি, কিন্তু কেউ যদি আমার ক্যারিয়ার নষ্ট করতে চায় তাহলে আমি তার ক্যারিয়ার ধ্বংস করে দেব। এরপর লিজা সেখান থেকে চলে যায়। এদিকে জির অ্যাসিস্ট্যান্ট তার জন্য কফি নিয়ে আসে। কফি খেয়েই জি বলে, এটা তুমি কি বানিয়েছো? একদমই ভালো হয়নি। অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি তো ইউরি ম্যামের কথা অনুযায়ী এমন বানাতে বলেছিলেন, এখন আবার আপনিই পছন্দ করছেন না? জি তখন বলে, না, লিজা যেমন করে আগে আমার জন্য বানাতো ঠিক সেভাবেই বানাও, ওটা আমার মন শান্ত করতে সাহায্য করত। লিজা বাইরে বের হলে কোম্পানির ম্যানেজার আসে এবং বলে,
তুমি জানো, মিডিয়াতে খবর ছড়িয়ে গেছে যে ইউরি এই রোলটা পেয়েছে কারণ কেউ তাকে খুব সাপোর্ট করছে, না হলে এই রোল পাওয়া তার পক্ষে কঠিন ছিল। আর দোষটা সব লিজার ওপরই চাপানো হচ্ছে, যেন লিজাই ইউরিকে খুব কষ্ট দিয়েছে বা অত্যাচার করেছে। এদিকে জি ইউরির সাথে ছিল। হঠাৎ অনেক নিউজ রিপোর্টার এসে তাদের ঘিরে ধরে এবং প্রশ্ন করতে শুরু করে। জি তখন বলে, কাল প্রেস কনফারেন্স আছে, তখন সবকিছু জানানো হবে। এই বলে সে ইউরিকে নিয়ে চলে যেতে চায়। ঠিক তখনই লিজা সেখানে পৌঁছে যায় আর সব রিপোর্টাররা একসাথে লিজার দিকে ক্যামেরা তাক করে তাকে প্রশ্ন করতে শুরু করে। এর মাঝেই একজন মাতাল লোক যে লিজার বড় ফ্যান হঠাৎ করে সেখানে এসে পড়ে। আর সেই মাতাল লোকটা লিজার সম্পর্কে বাজে বাজে কথা বলতে থাকে এবং হঠাৎ করে একটা বোতল ছুঁড়ে মারে, যেটা সরাসরি লিজার দিকে যাচ্ছিল। কিন্তু ঠিক তখনই গার্ডরা এসে সামনে দাঁড়িয়ে পড়ে, ফলে লিজা বেঁচে যায়। জি তখন লিজার কাছে যেতে যাচ্ছিল, কিন্তু চতুর ইউরি তাকে থামিয়ে দেয়। সে ভয় পাওয়ার অভিনয় করে বলে, আমার খুব ভয় লাগছে, আমরা কি এখন এখান থেকে চলে যেতে পারি? এরপর জি ইউরিকে নিয়ে সেখান থেকে চলে যায়। লিজা শুধু দাঁড়িয়ে তাদের চলে যাওয়া দেখতেই থাকে। এরপর লিজা বাড়িতে ফিরে আসে, কিন্তু জি বাড়িতে ফেরেনি। এরপর জির একটি ভয়েস নোট আসে। সে বলে, আজ রাতে আমি বাড়ি ফিরতে পারবো না। ইউরি খুব ভয় পেয়েছে, তাই আজ রাতে আমাকে ওর সাথেই থাকতে হবে। লিজা একা বসে থাকে এবং ইউরির সোশ্যাল মিডিয়ার পোস্টগুলোর কথা মনে করে। সেখানে ইউরি লিখেছিল তার একটা সিক্রেট বয়ফ্রেন্ড আছে যে তার জন্য চিংড়ি ছাড়িয়ে দেওয়া যা ইউরি নিজে করতে পারে না। তার জন্মদিনে তাকে 999টা গোলাপ দিয়েছে আর তার পিরিয়ডের সময় বিশেষ করে জিঞ্জার স্যুপ বানিয়ে দিয়েছে যাতে তার ব্যথা কমে। সব মনে পড়তেই লিজা বুঝে যায় সব কিছু। তারপর লিজা সব স্টাফ টয় প্যাক করে ফেলে এবং সেগুলো বাড়ির কাজের লোকেদের দিয়ে দেয়। শুধু তাই নয়, তাদের সব পার্সোনাল ছবি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেয়। এরপর লিজা কোম্পানিতে যায়। সেখানে দরজা একটু খোলা ছিল আর সেই ফাঁক দিয়ে সে দেখতে পায় জি আর ইউরি একে অপরকে জড়িয়ে আছে। ঠিক তখন ম্যানেজার আসে এবং বলে, আপনার বিরুদ্ধে যত অভিযোগ ছিল সব এখন কমে গেছে, আপনার ইমেজ আবার আগের মতো হয়ে গেছে, তাই চিন্তা করার কিছু নেই। তারপর লিজা ভেতরে ঢোকে। ইউরি তখন একটু নার্ভাস হয়ে পড়ে। লিজা জির হাতে একটা ফর্ম দেয়, যেটা আসলে একটা এগ্রিমেন্ট সাইন করার জন্য, কিন্তু ইউরি সেটা সাইন করতে দিচ্ছিল না, বরং পাগলের মতো আচরণ করছিল। লিজা চাইলেই তখনই তাকে একটা চড় মারতে পারত, কিন্তু সে কিছুই করেনি। ইউরি বলতে শুরু করে, আমার বিরুদ্ধে এতগুলো পোস্টে খারাপ কমেন্ট পড়ছে, এগুলো কবে মুছবে? জি তাকে শান্ত করে বলে, তুমি টেনশন নিও না, আমি বড় বড় লয়ারদের নিয়ে এসেছি, সব ঠিক করে দেবে। ইউরি তখন জির প্রশংসা করতে থাকে, তুমি তো আমার জন্য সবকিছু করতে পারো। এটা বলার সময় সে ইচ্ছে করেই লিজার দিকে তাকিয়েছিল। এদিকে জি না পড়েই সেই এগ্রিমেন্ট সাইন করে দেয়। তারপর লিজা বলে, এবার থেকে আমি তোমাকে আর বিরক্ত করব না। এই বলে সে সেখান থেকে চলে যেতে থাকে। এরপর সেই ডকুমেন্টটা খোলা হলে দেখা যায় ওটা আসলে একটা টার্মিনেশন লেটার, মানে এখন থেকে লিজার এই কোম্পানির সাথে আর কোনো সম্পর্ক নেই। সে কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে, এমনকি ভবিষ্যতে তার নামে যেসব ড্রামা হওয়ার কথা ছিল সেগুলোতেও সে আর অভিনয় করবে না। পরের দিন প্রেস কনফারেন্স হয়। এখানে জির ডাকা কিছু রিপোর্টারও ছিল যারা তাকে প্রশ্ন করে, এই ড্রামার মেন লিড কে? জি বলে, আগের রিপোর্টে কিছু ভুল ছিল, তাই রিউমার ছড়িয়ে পড়েছিল যে ইউরি মেন লিড হবে, কিন্তু আসলে মেন লিড তো শুরু থেকেই লিজা, আর সেই এই রোল করবে। এটা শুনে সবাই জিজ্ঞেস করে, তাহলে সে এখানে আসেনি কেন? ইউরি তখন ভয় পেয়ে যায়। লিজা আসবে কিনা তা নিয়ে চিন্তা করতে থাকে। জি তাকে আশ্বাস দেয়, টেনশন নিও না, সে যেভাবেই হোক এখানে আসবেই। ঠিক তখনই একজন ডেলিভারি পার্সন আসে এবং একটা খাম দিয়ে যায়।
খাম খুলে দেখা যায় তার ভিতরে সেই টার্মিনেশন কন্ট্রাক্ট পেপারস। রিপোর্টাররা বড় বড় অক্ষরে লেখা দেখে সেটাই পড়ে ফেলে। এরপর তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে, যদি লিজা কোম্পানি ছেড়ে দেয় তাহলে এই কোম্পানি বেশি দিন টিকবে না। এরপর জি তাড়াতাড়ি লিজাকে ফোন করে বলে, এটা কি মজা? আমি এই টার্মিনেশন কখনোই অ্যাপ্রুভ করব না। লিজা তখন শান্তভাবে উত্তর দেয়, তোমার চিন্তার আমার কোনো দরকার নেই। লিজা বলে, ভালো করে দেখো, তুমি তো আগেই এতে সাইন করে দিয়েছ। এটা শুনে জির হঠাৎ সেই দিনের কথা মনে পড়ে যেদিন ইউরি তাকে ঠিকমতো সাইন করতে দিচ্ছিল না, আর সে কিছু না পড়েই তাড়াহুড়ো করে সাইন করে দিয়েছিল। জি তখন বলে, এসব বাদ দাও, তুমি তাড়াতাড়ি এখানে চলে আসো, প্রেস কনফারেন্স লাইভ চলছে। লিজা শান্তভাবে বলে, আমি কেন আসব? আমি তো আগেই বলেছিলাম যদি কখনো বুঝি তুমি অন্য কারো প্রেমে পড়েছ বা আমাকে প্রতারণা করছো তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। এই সময় জি বুঝতে পারে লিজা আসলে এয়ারপোর্টে আছে, কারণ ফোনের পেছনে ঘোষণার শব্দ শোনা যাচ্ছিল। সে তাড়াতাড়ি বলে, এখনো সময় আছে, তুমি ফিরে এসো, আমি সবার সামনে আমাদের বিয়ের ঘোষণা করে দেব। এটা শুনে ইউরি একদম শক হয়ে যায়, কিন্তু লিজা সরাসরি না বলে ফোন কেটে দেয়। জি খুব রেগে যায়, এই মেয়ে আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। অন্যদিকে লিজা নিজের সিম কার্ড খুলে ডাস্টবিনে ফেলে দেয় যাতে কেউ তাকে আর ফোন করতে না পারে। এরপর ইউরি জির কাছে আসে, কিন্তু রাগের মাথায় জি তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফলে কাঁচের গ্লাস ভেঙে যায়। জি তখন এই প্রেস কনফারেন্স সেখানেই ক্যান্সেল করে দেয়। তারপর সে সরাসরি এয়ারপোর্টে যায় এবং লিজাকে সব জায়গায় খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তার পুরনো স্মৃতিগুলোও মনে পড়তে থাকে, কিন্তু কোথাও লিজাকে পায় না। এরপর সে বাড়িতে ফিরে আসে, হয়তো লিজা মন বদলে বাড়ি ফিরে এসেছে ভেবে। বাড়িতে এসে সে ডাস্টবিনে একটা ঠান্ডা পানীয় দেখে অবাক হয়ে যায়, আর সেটা তুলতেই নিচে কিছু পোড়া ফটো দেখতে পায়, যেগুলো দেখে সে আরো বেশি শক হয়ে যায়। তারপর তার নজর যায় টেবিলের দিকে, যেখানে আগে সেই গাছটা ছিল এখন আর নেই। তখন তার সেই দিনের কথা মনে পড়ে যেদিন ইউরি গাছটা ফেলে দিয়েছিল। তখন সে বুঝতে পারে সেই গাছটার আসল গুরুত্ব সে আগে বুঝতেই পারেনি, কিন্তু আজ সে সেটার মূল্য বুঝতে পারছে। এরপর সে স্টাফকে ফোন করে সিসিটিভি ফুটেজ আনতে বলে। সিসিটিভি ফুটেজে দেখা যায় লিজা তার সব জিনিসপত্র গুছিয়ে সেই স্টাফকে দিয়ে দিয়েছে। এটা দেখে জির মনে পড়ে সে কখনোই লিজার ঠিক মতো যত্ন নেয়নি। তারপর সে আবার স্টাফকে ফোন করে সব জিনিস ফিরিয়ে আনতে বলে, কিন্তু স্টাফ বলে ম্যাডাম নিজেই এসব দিতে চেয়েছিল, তার এগুলো আর দরকার নেই। তবুও জি তাকে জোর করে সব ফেরত দিতে বলে এবং কিছু টাকাও দেয়। এরপর জি একেবারে ভেঙে পড়ে, মদের নেশায় ডুবে যায়, যেন একদম দেবদাস হয়ে গেছে। মদ খেতে খেতে সে শুধু লিজার কথাই ভাবতে থাকে। সে বিশ্বাসই করতে পারছিল না যে লিজা তাকে ছেড়ে চলে গেছে। সে বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে কিভাবে চলে গেলে? তারপর সে পুরনো স্মৃতিগুলো মনে করতে থাকে। যখন লিজার পিরিয়ড হতো তখন সে তার জন্য জিঞ্জার স্যুপ বানাতো। হঠাৎ ঘরের লাইট জ্বলে ওঠে। জি ভাবে লিজা ফিরে এসেছে, কিন্তু না, ওটা ইউরি ছিল। জি তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? ইউরি বলে, যে চলে গেছে তাকে ভুলে যাও, সে তোমার যোগ্যই নয়। আমি তো আছি, আমি সব সময় তোমার যত্ন নেব। রাগে জি ইউরির গলা চেপে ধরে এবং বলে, তুমি শুধু আমার একটা খেলনা, তুমি কখনোই আমার জীবনের অংশ হতে পারবে না। ইউরি তখন বলে, তুমি যাই বলো, আমি তোমার সন্তানের মা হতে যাচ্ছি। এই কথা শুনে জি অবাক হয়ে যায়। সে বলে, এই সব তোমার কারণেই হয়েছে, তুমি এসবই চেয়েছিলে। ইউরি বলে, যাই হোক, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। জি তখন তাকে নিজের সাথে নিয়ে যেতে চাই। ইউরি ভাবে তারা কোথাও বাইরে যাচ্ছে, কিন্তু আসলে জি তাকে হাসপাতালে নিয়ে যেতে চায়। ইউরি সোজা না বলে দেয়, এই বাচ্চা যদি আমার হয় তাহলে তোমারও। জি বলে, আমার কিছু যায় আসে না,
কারণ তুমি যেমন, তোমার চরিত্র যেমন, তোমার বাচ্চাও তেমনই হবে। এমন বাচ্চা আমি চাই না। ইউরি মাটিতে পড়ে যায় এবং যেতে অস্বীকার করে, কিন্তু জি জোর করে তাকে হাসপাতালে নিয়ে যায়। ইউরি কাঁদতে কাঁদতে না করতে থাকে, কিন্তু জি কিছুই শোনে না। সে ডাক্তারের কাছে বলে, কাজটা ভালোভাবে শেষ করে দিন। এই বলে সে চলে যায়। ইউরি যতই চিৎকার করুক, কেউ তার কথা শোনে না, না ডাক্তার না জি। এভাবেই ইউরি তার কাজের শাস্তি পেতে থাকে। এদিকে লিজা ইতিমধ্যেই অন্য শহরে পৌঁছে গেছে। সে কাউকে খুঁজতে থাকে। তারপর আমরা সেই মানুষটাকে দেখি যে একদিন লিজার জীবন বাঁচিয়েছিল। হাসপাতালের বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিল। তার নাম জন। লিজা তাকে সরে যেতে বলে। জন বলে, মনে হচ্ছে তুমি আমাকে চিনতেই পারোনি। তারপর লিজার পুরনো স্মৃতি ফিরে আসে। স্কুল জীবনে জন সবসময় তার জন্য কিছু না কিছু নিয়ে আসতো। সেই সময় জন অনেক মোটা ছিল, কিন্তু এখন সে পুরোপুরি বদলে গেছে। লিজা আর জন একে অপরকে অনেক আগে থেকেই চেনে, কারণ তাদের পরিবারগুলোর সম্পর্ক খুব ভালো ছিল। এমনকি লিজার বাবা যে ব্লাইন্ড ডেট ঠিক করেছিলেন সেটা আসলে জনের সাথেই ছিল। এরপর জন লিজাকে নিয়ে তার গাড়ির দিকে যায়। লিজা সামনে বসতে অস্বীকার করে বলে, এই সিটটা তো তোমার গার্লফ্রেন্ডের জন্য। জন হেসে বলে, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নেই, তুমি নিশ্চিন্তে এখানে বসতে পারো। লিজা গাড়িতে বসে যেমনই তার মাস্ক খুলল, চ্যান তাকে দেখে একদম মুগ্ধ হয়ে তাকিয়ে থাকলো। তারপর যখন সে লিজার সিট বেল্ট লাগাতে যাচ্ছিল, তখন তাদের মধ্যে একটু কাছাকাছি হয়ে যাওয়ার মুহূর্ত তৈরি হয়। লিজা তখন বলে, বাড়ি যাওয়ার আগে আমাকে সেলুনে যেতে হবে। এরপর চ্যান তাকে সেলুনে নিয়ে যায়। লিজা সেখানে চুল কাটাতে আসে। আসলে গত 5 বছর ধরে সে তার চুল লম্বা রেখেছিল, কারণ জি লম্বা চুল পছন্দ করত। কিন্তু একটা কথা আছে, যখন কোনো মেয়ে চুল কেটে ফেলে তখন বুঝতে হয় সে নিজের জীবনে বড় কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। লিজাও এবার নতুন করে শুরু করতে চায়, তাই সে হেয়ার স্টাইলিস্টকে বলে দেয় যেভাবে ভালো লাগে সেভাবেই চুল কেটে দিতে। চ্যান দূর থেকে সব দেখছিল এবং বুঝতে পারছিল লিজা নতুন জীবন শুরু করতে যাচ্ছে। এতে তার নিজের অতীতের কথাও মনে পড়ে যায়, যখন সে শুধু লিজার জন্য নিজেকে বদলে ফেলেছিল। হেলদি খাবার খেত, অনেক এক্সারসাইজ করত, বাস্কেটবল খেলতো, একদম নিজের চেহারা পাল্টে ফেলেছিল, শুধু যেন কেউ লিজাকে নিয়ে হাসাহাসি না করে। শেষে লিজা বলে, আমাকে এখানে নামিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এখন আমি আমার ব্লাইন্ড ডেটে যাচ্ছি। একথা শুনে চ্যান একটু থমকে যায়। সে বলে, ব্লাইন্ড ডেট? ওসব বাদ দাও, তুমি আমার সম্পর্কে কি ভাবো? লিজা হেসে বলে, মজা করো না, আমরা তো ভালো বন্ধু। চ্যান তখন জিজ্ঞেস করে, আমরা কি বন্ধুর থেকেও বেশি কিছু হতে পারি না? লিজা তাকে বোঝায়, লাভাররা আসে যায়, কিন্তু সত্যিকারের বন্ধু সারা জীবন পাশে থাকে। এই কথা বলে সে চলে যায়। চ্যান তখন একা দাঁড়িয়ে ভাবতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত সে ঠিক করে এইবার সে লিজাকে আর হারাতে দেবে না। এদিকে জি তার অ্যাসিস্ট্যান্টকে বলে, একটা লেটার তৈরি করো, যেন মনে হয় লিজা নিজেই ব্রেক নিয়েছে, কোম্পানি ছাড়েনি, না হলে আমাদের ভবিষ্যতের সব ড্রামা ক্যান্সেল হয়ে যাবে। সে লিজার খবরও জানতে চায়, কিন্তু অ্যাসিস্ট্যান্ট জানায় কেউই তার খোঁজ পায়নি। পাপারাজিও তার বাবা মায়ের বাড়ির সামনে অপেক্ষা করছে। জি ভাবে হয়তো লিজা তার বাবা মা বা ভাইয়ের বাড়িতে গেছে, তাই সে দ্রুত ফ্লাইট টিকিট বুক করতে বলে। অন্যদিকে লিজা স্ক্রিপ্ট পড়তে পড়তে ঘুমিয়ে পড়ে। চ্যান একজন ভদ্রলোকের মতো তার গায়ে কম্বল ঢেকে দেয়। লিজার ঘুম ভেঙে গেলে চ্যান একটু অপ্রস্তুত হয়ে যায়। লিজা বলে, ধন্যবাদ আমাকে কিছুদিন এখানে থাকতে দেওয়ার জন্য। আমি আসলে আমার বাবা মায়ের বাড়িতে যেতে চাইনি, কারণ সেখানে পাপারাজিরা আছে। তবে আমি প্রতিশ্রুতি দিচ্ছি 2-3 দিনের মধ্যে আমি চলে যাব। চ্যান তখন বলে, তুমি তো বলেছিলে আমরা বন্ধু, আর বন্ধুদের মধ্যে তো সারা জীবন পাশে থাকা উচিত। তাহলে 2-3 দিনের মধ্যে চলে যাওয়ার কথা বলছো কেন? তুমি যতদিন খুশি এখানে থাকতে পারো, চাইলে সারা জীবনও। লিজা বুঝতে পারে চ্যান
তার জন্য সত্যি কেয়ার করে, কিন্তু সে তাকে কষ্ট দিতে চায় না, তাই তাদের বন্ধুত্বকে আর এগিয়ে নিতে চায় না। পরের দিন লিজা একটি ক্যাফেতে বসে তার ব্লাইন্ড ডেটের জন্য অপেক্ষা করছিল। ঠিক তখনই সামনে এসে দাঁড়ায় চ্যান। তাকে দেখে লিজা অবাক হয়ে যায় এবং বুঝতে পারে তার বাবা যে ব্লাইন্ড ডেট সেট করেছে সেটা আসলে চ্যানের সাথেই। চ্যান তখন বলে, আমি জানি তোমার উত্তর কি হতে পারে, কিন্তু আমি শুধু এটা বলতে চাই ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। আমার মনে হয় আমরা একে অপরের জন্য পারফেক্ট। তুমি যদি এখনই কিছু অনুভব না করো তবুও আমাকে তোমাকে ভালোবাসার একটা সুযোগ দিতে পারো। এদিকে জি খবর পেয়ে যায় যে লিজা ব্লাইন্ড ডেটে এসেছে। সে দ্রুত সেই শহরে পৌঁছে সরাসরি ক্যাফেতে চলে আসে। লিজা কিছু বলার আগেই জি এসে তাকে জড়িয়ে ধরে। এটা দেখে চ্যান রেগে যায়, কিন্তু লিজা তার থেকেও বেশি রেগে যায়। সে জিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে একটা চড় মেরে বলে, আমার কাছাকাছি আসার চেষ্টা করো না, আমাদের ব্রেকআপ হয়ে গেছে। এরপর চ্যান লিজাকে নিয়ে চলে যেতে চায়। তখন জি আবার তাদের থামাতে আসে। চ্যান লিজাকে নিজের কাছে টেনে নিয়ে বলে, শোনোনি, আমার গার্লফ্রেন্ড বলেছে সে তোমার সাথে কোথাও যেতে চায় না, তোমাদের সম্পর্ক শেষ। জি তখন বলে, তুমি কি লিজাকে আমার চেয়ে বেশি চেনো? তুমি তো তাকে সবে চিনেছ, আর আমি তাকে অনেক বছর ধরে চিনি। সে এমন না। তারপর সে লিজাকে বলে, দেখো, তোমার সমস্যা ছিল ইউরিকে নিয়ে। আমি ইউরিকে আমার জীবন আর কোম্পানি দুটো থেকেই বের করে দিয়েছি। তুমি আমার সাথে কোম্পানিতে ফিরে এলে আমি তোমার সব কিছু ফিরিয়ে দেব যা তুমি ডিজার্ভ করো। কিন্তু লিজা রাজি হয় না। জি তখন জোর করে তার হাত ধরে টানতে থাকে। এটা দেখে চ্যান রেগে গিয়ে লিজাকে ছাড়িয়ে নেয়। এরপর জি রাগে চ্যানকে ঘুষি মারে, আর চ্যানও পাল্টা ঘুষি দেয়। দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। লিজা চিৎকার করে তাদের থামায় এবং চ্যানকে বলে, তোমার বেশি লাগবে, চলো। তারপর তাকে নিয়ে চলে যায়। এই সময় জি বুঝতে পারে লিজা সত্যি তাকে ইগনোর করছে। তার মনে পড়ে অতীতের কথা, যখন লিজা বলেছিল এই পৃথিবীতে কিছুই চিরদিন থাকে না। জি তখন বলেছিল আমরা চিরদিন একসাথে থাকব। লিজা উত্তর দিয়েছিল, ভবিষ্যতে যদি তোমার ভালোবাসা কমে যায় বা তুমি অন্য কাউকে ভালোবেসে ফেলো তাহলে আমি চুপচাপ চলে যাব। এখন সেই সময় সত্যিই এসে গেছে। রাগে জি টেবিলে জোরে ঘুষি মারে। লিজা আর চ্যান যখন চলে যাচ্ছিল তখন জি আবার তাদের সামনে এসে দাঁড়ায়। সে বলে, তোমাকে আমার সাথে কোম্পানিতে ফিরতেই হবে। লিজা শান্তভাবে বলে, আমি কেন ফিরবো? আমি তো আগেই কন্ট্রাক্ট টার্মিনেট করে দিয়েছি। জি বলে, হ্যাঁ, কিন্তু তুমি তার পেনাল্টি দাওনি। লিজা তখন বলে, আমি গাড়ির মধ্যে 2 মিলিয়ন টাকা রেখে দিয়েছি। জি তখন বলে, এখন তুমি আমার কাছে কি চাও? তারপর সে বলে, 2 মিলিয়ন না, তোমাকে 1 বিলিয়ন ক্ষতিপূরণ দিতে হবে। যদি দিতে পারো দাও, না হলে এখনই আমার সাথে কোম্পানিতে চলো। এটা শুনে মনে হচ্ছিল সে লিজাকে চাপ দিচ্ছে। জি ভাবছিল এবার লিজা হয়তো তার সাথে ফিরে যাবে, কিন্তু ঠিক তখনই চ্যান বলে, তুমি চিন্তা করো না, আমার কাছে 1 বিলিয়ন আছে, আমি দিয়ে দেব। জি অবাক হয়ে বলে, 1 বিলিয়ন? এটা 10 টাকা না যে তুমি দিয়ে দেবে। তখন চ্যান নিজের কার্ড দেখায়। কার্ডটা দেখেই জি শক হয়ে যায়, কারণ এটা ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কোম্পানির কার্ড, যেখানে কাজ করার সুযোগ সবাই জীবনে একবার পেতে চায়। লিজা তখন বুঝতে পারে, তাহলে সেদিন যে আমাকে বাঁচিয়েছিল সে তুমিই ছিলে, কারণ সেই হাসপাতালটাও তোমারই ছিল। চ্যান হেসে বলে, হ্যাঁ, মনে আছে ছোটবেলায় আমি কি বলেছিলাম? আমি সব সময় তোমাকে
প্রোটেক্ট করব। এরপর একটা ফ্ল্যাশব্যাক দেখা যায় ছোটবেলায় কিছু বাচ্চা চ্যানকে যখন সে মোটা ছিল তার জন্য বুলি করত, কিন্তু তখন লিজা এসে তাকে বাঁচায়। চ্যান তখন বলেছিল, আজ তুমি আমাকে বাঁচালে, ভবিষ্যতে আমি সবসময় তোমাকে রক্ষা করব। এরপর লিজা চলে যায়। জি তাকে ফলো করতে যাচ্ছিল, কিন্তু চ্যান তাকে থামিয়ে দেয়। সে বলে, তুমি 5 বছর ধরে তাকে চেনো, কিন্তু আমি তাকে ছোটবেলা থেকে চিনি। এখন বলো, 5 বছর বেশি গুরুত্বপূর্ণ নাকি শৈশব থেকে একসাথে থাকা? এই কথা বলে সেও চলে যায়। এরপর জি আবার মদ খেতে শুরু করে। সে অনেকগুলো বোতলের ছবি তুলে লিজাকে পাঠায়। এদিকে লিজা চ্যানের ক্ষত সারাচ্ছিল। সে বলে, তুমি অনেক বদলে গেছো। চ্যান বলে, হ্যাঁ, শুধু তোমার জন্য। আমি সারা জীবন তোমাকে রক্ষা করতে চাই। লিজা তাকে ধন্যবাদ জানিয়ে জড়িয়ে ধরে। চ্যানও তাকে জড়িয়ে ধরতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই লিজার ফোনে জির মেসেজ আসে। এতগুলো মদের বোতল দেখে সে অবাক হয়ে যায়। এদিকে জি বাড়িতে ছিল। হঠাৎ দরজার সামনে লিজা আসে। তাকে দেখে জি খুব খুশি হয়ে যায়। সে বিশ্বাসই করতে পারছিল না যে লিজা তার কাছে ফিরে এসেছে, কিন্তু আসলে সেটা লিজা না, ইউরি ছিল। জি এতটাই নেশাগ্রস্ত ছিল যে সে বুঝতেই পারেনি ইউরি আর লিজার মধ্যে পার্থক্য। সে অনুরোধ করতে থাকে, প্লিজ আমাকে কখনো ছেড়ে যেও না। ইউরি লিজার মতো ভান করে হ্যাঁ বলে। এরপর তারা ঘনিষ্ঠ হয়ে পড়ে এবং সেই রাতটা একসাথে কাটায়। পরের সকালে ঘুম ভাঙতেই জি দেখে ইউরি তার পাশে শুয়ে আছে। এটা দেখে সে শক হয়ে যায়। ইউরি তখন তাকে আগের রাতের কথা বলতে শুরু করে। জি রেগে গিয়ে তার গলা চেপে ধরে। ইউরি বলে, ঠিক আছে, মারতে চাইলে মেরে ফেলো। তুমি তো আমার ক্যারিয়ারও নষ্ট করে দিয়েছো, আমার সন্তানকেও কেড়ে নিয়েছো। এখন আমার আর কি আছে? তারপর সে বলে, ভালো হবে তুমি তোমার ফোনটা চেক করো। এখানে কিছু ছবি ছিল যেগুলো ইউরি অনলাইনে পোস্ট করে দেয়। এই ছবিগুলো দিয়ে সে জিকে হুমকি দিতে থাকে। জি তাকে জিজ্ঞেস করে, তুমি আসলে কি চাও? ইউরি বলে, এখন তুমি আসল কথায় এসেছো। আমি তোমার কোম্পানিটাকে পুরোপুরি ব্যবহার করতে চাই, যাতে আমিও লিজার মতো ফেমাস হতে পারি। আর এবার আমি পিছিয়ে যাব না। জি বলে, এই সব দিয়ে তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতে পারবে? ইউরি উত্তর দেয়, না, আমার কাছে তোমার বিরুদ্ধে আরো অনেক ট্যাক্স এভিডেন্স আছে। চাইলে আমি সেগুলো পুলিশকে দেখাতে পারি। তা শুনে জি ভয় পেয়ে যায়। ইউরি বলে, আমি যা বলবো তুমি শুধু সেটাই করবে। এরপর সে তাদের সেলফি তুলতে শুরু করে, যেন অফিসিয়ালি তাদের রিলেশনশিপ সবাইকে দেখাতে পারে। এরপর দেখা যায় লিজা আর চ্যান লিজার বাবা মায়ের বাড়িতে যাচ্ছে। বাড়ির বাইরে জি তাদের জন্য অপেক্ষা করছিল। তাদের দেখেই সে লিজাকে থামায় এবং বলে, ইন্টারনেটে যা চলছে আমি সবকিছু তোমাকে এক্সপ্লেন করতে পারি। লিজা বলে, ইন্টারনেটে কি চলছে? কারণ সে এখনো কোনো পোস্ট দেখেনি, তাই কিছুই জানে না। তখন চ্যান তাকে বলে, আমি বলছি, ইউরি একটা পোস্ট করেছে যেখানে তোমাদের দুজনকে সকালে একসাথে বেডে দেখা যাচ্ছে। এখন সবাই তোমাদের গোল্ডেন কাপল বলছে। তারপর চ্যান একটু কটাক্ষ করে বলে, কি? এখন তো তুমি খুশি হওয়া উচিত, তাই না? জি রেগে গিয়ে বলে, আমার ব্যাপারে নাক গলিও না। লিজাও চ্যানকে বলে, তুমি ওর সাথে কথা না বললেই ভালো। তারপর জিকে বলে, তুমি আমাদের ব্যাপারে দখল না দিলেই ভালো হয়। এরপর লিজা চ্যানকে নিয়ে চলে যেতে থাকে। জি আবার তাদের থামাতে যায়, কিন্তু এবার চ্যান না, লিজার বাবা এসে হাজির হয়। তিনি এসে জিকে সোজা একটা চড় মারে এবং বলে, আমার মেয়ের সাথে এমন করার সাহস হলো কিভাবে? শুরু থেকেই জানতাম তোমার চরিত্র কেমন। লিজার মাও তাকে অনেক খারাপ কথা বলতে থাকে। তারা জিকে সেখান থেকে তাড়িয়ে দেয়। এরপর লিজার মা যখন লিজার সাথে কথা বলে, লিজা খুব ইমোশনাল হয়ে পড়ে এবং তার বাবার কাছে ক্ষমা চায়, কিন্তু তার বাবা তাকেও একটা চড় মারে এবং বলে, আমি যেমন তোমাকে মারলাম তেমনই তোমার উচিত ছিল ওকে মারা। যখন তুমি সব জানতে পেরেছিলে, 5 বছর ধরে তুমি ওর সাথে ছিলে,
তারপরও কোনো অ্যাকশন নাওনি। তুমি তোমার 5টা বছর নষ্ট করে ফেলেছ। লিজা তখন বাবার কাছে ক্ষমা চাইতে থাকে। এদিকে তার মা রেগে গিয়ে তার বাবাকে বলে, ও এমনিতেই ভেতর থেকে ভেঙে পড়েছে, তুমি আবার ওকেই মারছো কেন? ও তো আমাদের মেয়ে, ভুল তো সবারই হয়। এরপর তার বাবা জিকে হুঁশিয়ারি দিয়ে বলে, আর যদি আমার মেয়ের জীবনে ঢোকার চেষ্টা করো তাহলে দেখে নিও কি হয়। এরপর হঠাৎ চ্যান হাঁটু গেড়ে বসে লিজাকে প্রপোজ করে একটা প্রতিশ্রুতির সাথে। জির পুরো বিশ্বাস ছিল লিজা না বলবে, কিন্তু লিজা হ্যাঁ বলে দেয়। চ্যান তাকে একটা প্রমিস রিংও পরিয়ে দেয়। এরপর জি বাড়িতে গিয়ে খুব বেশি মদ খেতে শুরু করে। ইউরি এসে তাকে বোঝাতে থাকে, তুমি কেন নিজের জীবন নষ্ট করছো? ওই মেয়েটা তো এখন চ্যানের সাথে বিয়ে করতে যাচ্ছে, তোমারও সামনে এগিয়ে যাওয়া উচিত। কিন্তু জি তখন রেগে গিয়ে তার ওপর চিৎকার করতে শুরু করে। জি রাগে বলে, সবকিছু তোমার কারণেই হচ্ছে। ইউরি তখন বলে, আমার ওপর দোষ দেওয়া বন্ধ করো। জি বলে, আমি যদি তোমাকে হায়ার না করতাম তাহলে এসব কিছুই হতো না। ইউরি উত্তর দেয়, যদি তুমি মনে করো এটা আমার দোষ তাহলে মনে রেখো এটা তোমারও দোষ। তুমি লিজাকে বলেছিলে যে তুমি তাকে ভালোবাসো, অথচ আমার সাথে সম্পর্ক চালাচ্ছিলে। তাই একদিন না একদিন সত্যিটা তার সামনে আসবেই। জি তখন চিৎকার করতে থাকে। ইউরি তাকে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। ঠিক তখন জির হাতে একটা লেটার আসে আর এক অচেনা লোক ফোন করে। সে বলে, আগে ওই খামটা খুলে দেখো। জি খাম খুলে দেখে ভিতরে প্রেগনেন্সির রিপোর্ট। এটা দেখে সে শক হয়ে যায়। সে বুঝতে পারে না এটা ইউরির রিপোর্ট না লিজার, যখন সে 1 মাসের প্রেগনেন্ট ছিল। এরপর দেখা যায় বিয়ের দিন চ্যান মণ্ডপে দাঁড়িয়ে তার কনের জন্য অপেক্ষা করছে। লিজা তার বাবার সাথে সেখানে আসে। এদিকে জিও সেই অনুষ্ঠানের দিকে যাচ্ছিল, কিন্তু ইউরি তাকে থামানোর চেষ্টা করে। সে বলে, প্লিজ যেও না, ওর বিয়েটা নষ্ট করো না, আমরা এগিয়ে যেতে পারি। কিন্তু জি মানে না। তখন ইউরি রেগে গিয়ে বলে, ঠিক আছে তুমি যাও, আমি তোমার কোম্পানির সব ট্যাক্স ফ্রড সবার সামনে ফাঁস করে দেব, তোমার কোম্পানি শেষ হয়ে যাবে। তবুও জি নিজের কোম্পানি ছাড়তেও রাজি হয়ে যায়। এটা দেখে ইউরি ভয় পেয়ে যায়। সে মাফ চায় এবং বলে, আমার ভুল হয়েছে, প্লিজ এমন করো না, আমি তোমাকে সত্যি ভালোবাসি। জি রেগে গিয়ে তাকে চড় মেরে বলে, হ্যাঁ তুমি আমাকে ভালোবাসো, আর আমি তোমার সাথে যা করেছি তা ভুল ছিল, কিন্তু সবটাই ছিল মজা, এন্টারটেনমেন্ট। আমি কখনোই তোমাকে সত্যি ভালোবাসিনি। এরপর সে ভেতরে ঢুকে বিয়ে থামাতে চায়। চ্যান তাকে আটকাতে চায়, কিন্তু জি বলে, এবার তুমি আমাকে থামাতে পারবে না। সে লিজাকে বলে, আমি জেনে গেছি তুমি প্রেগনেন্ট, আমি তোমাকে নিতে এসেছি, প্লিজ আমাকে একটা শেষ সুযোগ দাও। চারপাশের লোকজন ফিসফিস করতে থাকে, এ কেমন মেয়ে, অন্য কারো সন্তানের মা হয়ে আবার অন্য কারো সাথে বিয়ে করছে। লিজার মা বাবাও শক হয়ে যায়। জি তখন রিং বের করে বলে, তুমি আমার সন্তানের কথা লুকাতে পারবে না, আমি চাই না আমার সন্তানের অন্য কেউ বাবা হোক, প্লিজ আমার প্রপোজাল অ্যাকসেপ্ট করো। ঠিক তখন লিজা সামনে আসে। জি ভেবে খুশি হয়ে যায়, কিন্তু লিজা তার আংটিটা ফেলে দেয়। লিজা বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি প্রেগনেন্ট ছিলাম, কিন্তু এখন আর না। আমি 1 মাসের প্রেগনেন্ট ছিলাম, আর তোমার অবহেলার জন্য আমার মিসক্যারেজ হয়ে গেছে। সে সেই দিনের কথা মনে করিয়ে দেয় এবং বলে, সৌভাগ্য যে চ্যান আমাকে ঠিক সময়ে হাসপাতালে নিয়ে গিয়েছিল, না হলে আমি বাঁচতাম না। এরপর গার্ডরা এসে জিকে বাইরে নিয়ে যেতে থাকে। জি তখনও বলে, হয়তো ওই রিপোর্টগুলো ফেক, হয়তো তুমি এখনো প্রেগনেন্ট। লিজা তাকে থামিয়ে দেয় এবং বলে, বাজে কথা বলা বন্ধ করো। জি তখন শুধু ক্ষমা চাইতে থাকে। ঠিক তখন ইউরি আবার আসে এবং বলে, দেখো তুমি আমার সাথে সন্তান নিতে পারো, তোমার লিজার দরকার নেই। জি রেগে গিয়ে তাকে চড় মেরে বলে, এখান থেকে চলে যাও। তারপর এখানে এসে জি লিজার কাছে
অনুরোধ করতে থাকে, কিন্তু লিজা তার কোনো কথাই শোনে না। তখন চ্যান বলে সে অনেক দিন ধরেই সবকিছু দেখছে, লিজা কি কি কষ্টের মধ্যে দিয়ে গেছে সবকিছুরই সে সাক্ষী। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিজার জীবনের প্রতিটা কঠিন মুহূর্ত, আর বোঝা যায় ওই সময়গুলোতে তাকে আড়াল থেকে সাহায্য করছিল চ্যানি। লিজা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি আমাকে আগে কিছু বলনি কেন? চ্যান হাসতে হাসতে বলে, একদিন না একদিন সব তো সামনে আসবেই, আর নিজের ভালো কাজ নিজের মুখে বলাটা ঠিক না। এদিকে ইউরি হঠাৎ ইশারা করতেই পুরো হলের লাইট নিভে যায়। তার হাতে একটা লাইটার ছিল, আর সে রাগে সেটাকে ছুঁড়ে দিয়ে পুরো জায়গায় আগুন লাগিয়ে দেয়। চারদিকে হাহাকার শুরু হয়ে যায়। সিকিউরিটি সবাইকে বাইরে বের করে আনতে থাকে, কিন্তু লিজা আর চ্যান ভেতরেই আটকে যায়। ওরা দুজনেই ভাবতে থাকে হয়তো এটাই তাদের শেষ মুহূর্ত, তাই তারা একে অপরকে শেষবারের মতো কিস করে। কিন্তু গল্প এখানে শেষ হয় না। কিছুক্ষণ পর চ্যান লিজাকে আগুন থেকে বাঁচিয়ে বাইরে নিয়ে আসে। বাইরে দাঁড়িয়েই তাদের বিয়ে সম্পন্ন হয়। এর কিছুক্ষণ পর পুলিশ এসে ইউরি আর জিকে গ্রেফতার করে নিয়ে যায়। পরে দেখা যায় ইউরিকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে জিকে বোঝানোর চেষ্টা করে যে সে পাগল নয়, তাকে যেন বের করে দেয়, কিন্তু জি বলে তুমি তোমার কাজের শাস্তি এখানেই পাবে। আর ইউরি সেখানেই চিরদিনের জন্য থেকে যায়। এরপর আমরা দেখি লিজা আর চ্যান একসাথে সুখে জীবন কাটাচ্ছে। শুরুতে চ্যান লিজাকে অনেক টেনশন দিত, কিন্তু এখন সে শুধু কাজেই ব্যস্ত থাকে। তাদের ভালোবাসা আরো গভীর হয়ে ওঠে। তারপর 6 বছর পরে তাদের একটা মেয়ে হয়, যে এখন 5 বছরের। তারা তাকে স্কুলে পাঠাচ্ছে। খুব সুন্দর একটা ফ্যামিলি লাইফ। এই সময় দূর থেকে জি তাদের লুকিয়ে দেখছিল। তার চোখে জল চলে আসে। সে মেয়েটার কাছে যেতে চায়, কিন্তু মেয়েটা বলে মা বাবা বলেছে অজানা লোকের সাথে কথা না বলতে। জি কাঁদতে থাকে। তখন ছোট মেয়েটা তাকে একটা ক্যান্ডি দেয় এবং বলে এটা খেলে তোমার আর কষ্ট হবে না। এই ছোট্ট মুহূর্তটা খুব ইমোশনাল, কিন্তু এরপর জি রক্ত বমি করতে শুরু করে আর হাসপাতালে ভর্তি হয়। সেখানে জানা যায় তার ক্যান্সার হয়েছে। তার শেষ ইচ্ছা ছিল লিজার সাথে একবার দেখা করা, কিন্তু সে নিজেই বলে না, ওকে আর কষ্ট দিতে চাই না। ও এখন সুখে আছে, সেটাই থাক। এরপর সে লিজার কাছে একটা চিঠি আর সেই পুরনো গাছটা পাঠায়। চিঠিতে সে লেখে, এত বছর ধরে আমি দূর থেকে তোমাকে দেখেছি। তুমি তোমার নতুন জীবনে খুব সুখে আছো। আমি জানি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, কিন্তু পরের জন্মে আমি ভালো স্বামী হয়ে তোমার কাছে ফিরতে চাই, আর কোনো ভুল করব না। চিঠিটা পড়ে লিজার চোখে জল চলে আসে। অনুতাপের জন্য নয়, বরং একটা পরিচিত মানুষকে হারানোর কষ্টে। শেষে জির মৃত্যু হয়। লিজা সেই গাছটা নিয়ে তার কাছে যায়, আর এখানেই গল্পটা শেষ হয়। একটা খুব ইমোশনাল মিশ্র অনুভূতির সমাপ্তি ঘটে।